প্রয়োজনীয় এবং মৌলিক পরিবর্তনগুলো দ্রুত শেষ করে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার যেন আসতে পারে সেই পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র গণঅভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা, পুনর্বাসন এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে বিগত 15 বছরে বিরোধী নেতাকর্মীদের নামে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারেরও আহ্বান জানান তিনি। রাজধানীতে একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে এই আহ্বান জানান বিএনপি মহাসচিব। মাহবুব সৈকতের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটির আলোচনা সভায় অংশ নেন বন্ধুপ্রতিম বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বক্তব্যে বিএনপি মহাসচিব অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকারীদের মধ্য থেকে নতুন দল গঠন নিয়ে সাম্প্রতিক বিভিন্ন মাধ্যমে আসা আলোচনা প্রসঙ্গে কথা বলেন। সমাজে যাদের অত্যন্ত গুরুত্ব আছে তারা যখন বিভিন্ন রকম কথা বলে যে অত্যন্ত বিভ্রান্তিমূলক, যারা দায়িত্ব পেয়েছেন এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের মধ্যেই অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে তখন বিস্মিত না হয়ে পড়া যায় না। তারা আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে। দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের কার্যক্রম এগিয়ে নিতেও অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান তিনি। বেশ কিছু সংগঠন, বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে। তারা একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার তারাই করে দেবে। তাহলে জনগণের তো দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই। একটা সুষ্ঠুভাবে নির্বাচন করতে গেলে ন্যূনতম যে পরিবর্তনগুলো দরকার, ব্যবস্থাটা দরকার, সেটা নিতে হবে। সেই করতে হবে করে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। পরে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর শেরেবাংলা নগর জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউটে যান বিএনপি মহাসচিব। এ সময় তিনি দলের পক্ষ থেকে আহতদের আর্থিক সহযোগিতা প্রদান করেন। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রত্যেকটি পরিবারকে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদেরকে পুনর্বাসন করার জন্য এবং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, গণহত্যার সঙ্গে জড়িত, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক সাজা প্রদানের জন্য। এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠানে অংশ নিয়ে মহানবীর দেখানো পথে সমাজ গড়ার আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। যে তার জন্ম এই বিশ্ব মানবতার জন্য। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। ইসলামের সৌন্দর্য সহজভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্তদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জামায়াতের প্রতি মানুষের ভুল ধারণা ভাঙাতে একই সাথে তিনি ব্যক্তিগত ব্যবহার এবং যে পেশায় কাজ করছেন সেখানে সেবা গ্রহীতাদের প্রতি সর্বোচ্চ সহমর্মিতা এবং সেবাদানের প্রতিও আহ্বান জানান তিনি। রাজধানীতে ন্যাশনাল ডক্টরস ফোরামের এক অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দুর্নীতি নির্মূল করে মানবিক রাষ্ট্র উপহার দেয়া হবে বলে জানান দলটির নেতা রফিকুল ইসলাম খান। মানুষের কাছে ইসলামকে সঠিকভাবে তুলে ধরতে হবে। আমাদের রিপ্রেজেন্টেশনের ভিতরে, কথা বলার ভিতরে ভয় ভীতি ছড়ায়। ইসলামের প্রত্যেকটি অনুশাসন তখনই ইম্পোজ হয়েছে যখন মানুষ এটাকে মানতে মানসিকভাবে প্রস্তুত হয়ে গিয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, দখলদারিত্বের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে আমরা লড়াই করার ঘোষণা দেওয়ার মতো দুঃসাহস রাখি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হোটেল কর্মী সিয়াম সর্দারকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় তাদের কারাগারে পাঠানো হয়। সোমবার তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন দুজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। রোববার রাতে রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনি থেকে আসাদুজ্জামান নূরকে ও রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে মাহবুব আলীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও ৭১ টিভির সাংবাদিক জেমসন মাহবুব সহ ৪ জনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে সীমান্ত এলাকা থেকে স্থানীয় জনতা তাদেরকে আটক করে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করে। পরে পুলিশের গোয়েন্দা বিভাগ তাদের ঢাকায় নিয়ে এসেছে। পুলিশ জানায়, অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য একটি প্রাইভেট কারে ধোবাউড়া সীমান্তে আসে। স্থানীয় জনতা টের পেয়ে প্রাইভেট কারের চালক সেলিম সহ ৪ জনকে আটক করে। ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, তাদের ঔষধপত্র সহ প্রয়োজনীয় জরুরি সেবা দেওয়া হয়েছে। ঢাকায় তাদের নামে মামলা রয়েছে। ঢাকা থেকে ডিবির একটি টিম তাদেরকে নিয়ে যায়। তাদের নামে যেখানে যেখানে মামলা রয়েছে সেই মামলায় আটক দেখানো হতে পারে। ৪ জন ব্যক্তিকে আটক করে আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে খবর দেন। আমরা তাদেরকে আমাদের নিরাপদে নিয়ে আসছি। ওনারা এখন আমাদের হেফাজতে আসছে। আমাদের এখানে কোনো মামলা নাই। এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে একটা টিম আসছেন, তারা ওনাদেরকে তাদের হেফাজতে নিয়ে যাবেন। এরপর তারা নতুন অফিসের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবেন। ছাত্র জনতার আন্দোলন কতটা নৃশংসভাবে দমনের চেষ্টা করেছিল বিগত আওয়ামী লীগ সরকার, সে বিষয়ে ১ মাস তদন্ত করবে জাতিসংঘের অনুসন্ধান দল। দেশের ৮টি বিভাগীয় শহর ঘুরে সহিংসতার শিকার ব্যক্তি, ভুক্তভোগীদের স্বজন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্যপত্র সংগ্রহ করবে প্রতিনিধি দলের সদস্যরা। আজ ৮ সদস্যের তথ্যানুসন্ধান দলের মধ্যে ২ জন সদস্য ঢাকায় পৌঁছাবেন। মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন আরও ৩ জন সদস্য। প্রাথমিকভাবে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল বাংলাদেশে ৪ সপ্তাহ অবস্থান করবে। তথ্যানুসন্ধান দলটি গত জুলাই ও আগস্টের শুরুর দিকে বাংলাদেশে ঘটে যাওয়া মানবতা বিরোধী অপরাধ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ ১৫ ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করবে। তদন্ত প্রতিবেদন আগামী নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেয়া হতে পারে। ২০০৯ থেকে ২০২৪-এর আগস্ট পর্যন্ত প্রশাসনে বঞ্চিত কর্মকর্তাদের তালিকা তৈরি করে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। তিনি জানান, এখন পর্যন্ত ২৫০০ আবেদন জমা হয়েছে। সবার আগে আর্থিক ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করা হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই নিয়ম শুধু যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য, কর্মকর্তাদের জন্য নয়। যারা কর্মরত আছেন তাদের জন্য নয়। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের ১ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত শৃঙ্খলা ফেরেনি জনপ্রশাসনে। সরকারি কর্মকর্তাদের অনেকেই ব্যস্ত পদপদবি ও পদায়ন নিয়ে, আবার অনেকেই ব্যস্ত হয়ে পড়ছেন জেলা প্রশাসক হতে। এর জন্য প্রায় প্রতিদিনই সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে ভিড় করে ক্ষোভ বিক্ষোভ প্রদর্শন করছেন তারা। উপসচিব পদমর্যাদার ৫০ থেকে ৬০ কর্মকর্তা যারা এবারে ডিসি হতে পারেননি, তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। সার্বিক পরিস্থিতি নিয়ে সচিবালয় সাংবাদিকদের মুখোমুখি হন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। জানান, ২০০৯ থেকে ২৪-এর আগস্ট পর্যন্ত প্রশাসনে বঞ্চিত হয়েছে এমন কর্মকর্তাদের তালিকা তৈরি করে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। এখন পর্যন্ত ২৫০০ আবেদন জমা হয়েছে জানিয়ে যারা এখনও কর্মক্ষম তাদের চাকরিতে ফিরিয়ে আনা হবে জানিয়ে তিনি আরও বলেন, এই নিয়ম শুধু যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য। ২৫০০ যে আমাদের দীর্ঘ ১৬ বছরে বঞ্চিত, ইনক্লুডিং মি, এই এদের নিয়ে কোন পিরিয়ড ২০০৯ সাল থেকে ৪ আগস্ট ২০২৪, এই পিরিয়ডের মধ্যে যারা বঞ্চিত হয়েছেন নানানভাবে ইত্যাদি, তাদের বিষয়গুলি কেস টু কেস বিবেচনা করে সরকারকে সুপারিশ করবে কাকে কোন জায়গায় নেওয়া যায়। এবং এটাকে বলে আমাদের যারা চাকরি চলে গেছেন, চাকরি করে বিদায় নিয়েছেন, শুধুমাত্র তাদের জন্য, যারা চাকরিতে আছেন তাদের জন্য এটা কোনো বিষয় না। পদোন্নতি এবং আর্থিক সুবিধা দিতে সাবেক অর্থ সচিব জাকির হোসেন খানকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে বলেও জানান এই সিনিয়র সচিব। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা ও নিষ্পত্তির লক্ষ্যে কমিটি, এই কমিটিকে টিওআর হিসেবে ৩ মাস সময় দেওয়া হয়েছে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস। ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল তথা আজকের দিনে তিনি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। ৬৩ বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন। মুসলিম উম্মার কাছে দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে পরিচিত।
যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যে দিনটি পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। ইউসুফ আলীর রিপোর্ট। আল্লাহর একত্ববাদ ভুলে পৃথিবীতে যখন অন্যায়, অত্যাচার ও অবিচার বিরাজ করছিল, তখন মানব জাতির জন্য পথ প্রদর্শক হিসেবে 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল মাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন সর্বশক্তিমান আল্লাহ তাআলা। পৃথিবীতে আগমনের পর পাপাচারে লিপ্ত মানুষকে মহান রবের নির্দেশিত পথ অনুসরণ করতে ইসলামের দাওয়াত প্রচার করেন দীর্ঘ 63 বছর। ইসলাম প্রচার শেষে রবিউল আউয়াল মাসের 12 তারিখেই পৃথিবী ছেড়ে পরপারে পাড়ি জমান সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই দিনে জন্ম ও মৃত্যু হওয়ায় 12ই রবিউল আউয়ালকে বলা হয় ঈদে মিলাদুন নবী। এই দিনটি ধর্মীয় রীতিনীতি অনুযায়ী পালন করা উচিত বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সহযোগী অধ্যাপক হুসাইনুল বান্না। সাহাবা ইকরামের জীবন্ত চরিত্র থেকে যেটা বোঝা যায় যে ওনারা এই দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বেশি দুরূদ শরীফ পাঠ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুইটা সিউরিটি দিলেন ওনাকে। একটা সিউরিটি দিলেন ইদান ইয়াকফিকা হাম্মু, এই দুরূদ শরীফ তোমার সমস্ত পেরেশানির জন্য যথেষ্ট হবে। ইয়াগফিরুল্লাহু লাকা যামবাক, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে, প্রতিটা পলে পলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করতে হবে। তিনি বলেন, নবীর আদর্শ মেনে চললেই একজন খাঁটি ঈমানদার হওয়া সম্ভব। রাসূল বলেছেন যে সোমবার দিন রোজা রাখো, কারণ এই দিন আমি জন্মগ্রহণ করেছি, ফিহি বুলিতু। এর সাথে সাথে এই রবিউল আউয়াল মাসেরই 13, 14, 15 হচ্ছে আইয়ামে বীদের রোজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন এই রোজা রেখেছেন। এবং মেডিকেল সায়েন্সও বলে যে মানুষের যে স্ট্রোক হয় এটা এই চাঁদের 13, 14, 15 এই সময় বেশি হয়। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। এদিকে আলোচনা সভা, দোয়া, মিলাদ মাহফিল ও খাদ্য বিতরণের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবী। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে রাজধানীতে জশ্নে জুলুস আয়োজন করে বিভিন্ন সংগঠন। ইউসুফ আলীর আরও একটি রিপোর্ট। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে রাজধানীতে একাধিক শোভাযাত্রা বের করে বিভিন্ন সংগঠন। এ সময় ঈদে মিলাদুন নবীর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন বক্তারা। আমরা মাহে রবিউল আউয়াল উদযাপন শুধু মিছিল মধ্যে সীমাবদ্ধ নয়, আমরা বিভিন্ন আমলের মধ্যেই এই দিনটি পালন করে থাকি। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আথা ফীহিম রাসূলা। তো বোঝা গেল আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট যে নিয়ামত সবচেয়ে দামি, ওই নিয়ামতের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা। আয়োজন করা হয় বিনামূল্যে খাদ্য, শরবত ও সুপেয় পানি বিতরণ। সর্বকালে সর্বশ্রেষ্ঠ নবী, ওনার আগমন হওয়ার কারণেই অসত্য অন্যায় কিন্তু পৃথিবী থেকে বিতাড়িত হয়েছে। প্রিয় নবীর আগমনে খুশি হয়ে আমরা সাধারণ পথসাধীদের মাঝে, মানুষের মাঝে আমরা শরবত বিতরণ করছি। শোভাযাত্রা শেষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে ঈদে মিলাদুন নবী পালন করে একাধিক সংগঠন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দ্রুত ভিসি নিয়োগের দাবিতে সড়ক অবরোধ করে উত্তরবঙ্গ ব্লকের কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। দুপুর থেকে কর্মসূচি পালনে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শিক্ষার্থীরা একটি র্যালি বের করে রংপুরের প্রবেশদ্বার মডার্ন মোড়ের ঢাকা ও রংপুর মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে। এতে সড়কের দুই ধারে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, শহীদ আবু সাইদের আত্মাহুতির মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছে, অথচ সেই মহাবীরের বিশ্ববিদ্যালয়ে ভিসি না থাকায় অভিভাবকহীন হয়ে পড়েছে। ভেঙে গেছে একাডেমিক ও প্রশাসনিক কাঠামো। দফা দফায় আলটিমেটাম দিয়েও কোনো সুরাহা হয়নি। তাই ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত উত্তরবঙ্গ ব্লকের কর্মসূচির আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নারীসহ 3 জনের মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার সুরাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সুরাপাড়া গ্রামের কৃষক আঙ্গার আলী রাতে বাহিনীর পেছনে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মারা যায়। সকালে তার ছোট ভাইয়ের স্ত্রী হাসিনা খাতুন ও ভাতিজার স্ত্রী রেশমা খাতুন আঙ্গার আলী মাটিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করতে গিয়ে তারাও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এবারে আমাদের কৃষি।
ময়মনসিংহের ভালুকায় সমন্বিত সবজির বাগান করে সফল হয়েছেন 4 বন্ধু। মরিচ, বেগুন, করলা ও টমেটো চাষ করে লাভের আশা করছেন তারা। তবে এলাকায় যাতায়াতের রাস্তা খারাপ হয় সবজি বিক্রয় নিয়ে শঙ্কা তাদের। এদিকে মালচিং পদ্ধতি সহ জমির গ্যাপ পূরণ করে সবজি উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। প্রতিনিধি মার্জিয়া মনির রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। ময়মনসিংহের ভালুকার কৈয়াদি গ্রামের 4 বন্ধু শহীদুল, আল আমিন, সাইফুল ও মনসুর মিলে গড়ে তুলেছেন সবজি বাগান। পড়াশোনায় উচ্চতর ডিগ্রি অর্জনের পর চাকুরির চেষ্টা করে ব্যর্থ হন তারা। পরে 4 বন্ধু উদ্যোগ নিয়ে 5 একর জমি লিজ নিয়ে মরিচ, বেগুন, করলা ও টমেটোর চাষাবাদ শুরু করেন। আবাদ ভালো হওয়ায় লাভের আশা করছেন তারা। তবে এলাকার যাতায়াতের সড়কটি সংস্কার না হওয়ায় সবজি পরিবহন নিয়ে রয়েছে শঙ্কা। চাকরির পিছিয়ে দৌড়েছি, কিন্তু চাকরিটা ওরকম ভাবে পাই নাই। চিন্তা করলাম কি করা যায়। তারপরে আমরা 4 ফ্রেন্ড মিলে কৃষি প্রজেক্টটা শুরু করলাম। 4 জনের বুদ্ধি করে 5 একর জমি লিজ নিয়ে তারপর আমরা খাতে করছি। চাকরির পিছে না ঘুরে এগুলো করলেও এগুলো অনেক লাভ হয়। 4 বন্ধুর মতো ভালুকার অনেক শিক্ষিত বেকার যুবকরাও এখন সবজি চাষে আগ্রহী হয়েছেন। পাশাপাশি কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে অনেকের। সিজনের শুরু থেকে এটা যতদিন ধরে শুরু হয়েছে আমরা মনে করেন যে কাজ করতেছি। মোটামুটি আমরাও এখানে অনেক দিন ধরে কাজ করতেছি। তাদের উন্নয়ন তাদেরও ভালো, আমাদের এখান থেকে নিয়ে কাজ করে নিয়ে মোটামুটি আমরাও এখানে চলতেছি। এদিকে স্থানীয় কৃষি অফিস জানায় মালচিং পদ্ধতি সহ ফলন বৃদ্ধির বিভিন্ন বিষয়ে চাষীদের দেয়া হচ্ছে প্রশিক্ষণ। কিভাবে আধুনিক পদ্ধতি ব্যবহার করে গ্যাপ ফলো করে গুড এগ্রিকালচার প্র্যাকটিস ফলো করে চাষাবাদ করতে হবে, সেটা তাদেরকে আমরা হাতে কলমে দেখিয়েছি। এবং মালচিং পদ্ধতি কিভাবে ব্যবহার করে ফসলের জন্য ভালো হয় সেই পদ্ধতিও আমরা তাদেরকে শিখিয়েছি। এবছর উপজেলার 19,900 হেক্টর জমিতে সবজির আবাদ করা হয়েছে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হচ্ছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।